স্বাগতম। আমাদের এই অনুষ্ঠান এই মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক বেলা 3টের সময় যে অনুষ্ঠান, তাতে কিন্তু এখন আমরা এডুকেশনটা ধরেছি মানে আপনাদেরকে বলি যে এ সপ্তাহে কলকাতার তাবর একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা হচ্ছিল। আমার অতিথি জানেন সব, তারা একটা ব্যাপারে কিন্তু খুব স্পেসিফিক্যালি আমাকে জানিয়ে দিলেন যে দেখুন আমাদেরটা সেরা, আমরা কিন্তু খুব চুজি। ওই আপনি মার্কশিট নিয়ে আসলেন আর ব্যাগে করে 8 লাখ 10 লাখ টাকা নিয়ে এসে ব্যাকডোর দিয়ে ঢুকলেন, আমরা কিন্তু নেব না। দুটো ব্যাপার আপনাকে কনফার্মেশন দিতে হচ্ছে। একটা তো রানিং হায়ার সেকেন্ডারি রয়েছে, যে আপনার হায়ার সেকেন্ডারি রেজাল্টটা ভালো হতে হবে, প্লাস আমাদের নিজেদের যে অ্যাডমিশন টেস্ট রয়েছে, প্লাস গভর্নমেন্টের যে টেস্ট রয়েছে, তাতে র্যাঙ্কিং করতে হবে। এবার র্যাঙ্কিংয়ের মধ্যে আপনি 1 থেকে 10,000 15,000 20,000 মধ্যে থাকলেন, ঠিক আছে, এটা ভাবনা চিন্তা করা যায়। আপনার র্যাঙ্কিং হচ্ছে 50,000, আপনার হায়ার সেকেন্ডারি রেজাল্ট হয়তো ভালো, খুব কমপ্লিকেটেড। এবং তিনি দ্বিতীয় কথাটিও বললেন যে আজকাল বিবিএ বিসিএ, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি কোর্সগুলোতেও কিন্তু ভালো যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেগুলো কিন্তু অনেক বেশি দৃঢ়তা দেখাচ্ছে। এবং 3 নম্বর তিনি বললেন যে জেনারেল কোর্স নিশ্চয়ই আপনি পড়তে পারেন, ডক্টরেট অবধি যদি করেন তাহলে শিক্ষকতার চাকরি পাবেন, নতুবা ফায়দা কিছু নেই। কি ভয়ঙ্কর সময়, কি ভয়ঙ্কর সময়! তাদের এত সময় নেই যে এই জ্ঞানটি তারা আম জনতার কাছে দেবে, আপনাদের ছেলে মেয়েদের দেবে। তা কাকে ধরি? শ্রীবিজ্ঞ অনাদি আমার পাশে বসে আছেন এবং আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে, প্রায় 20 বছর ধরে এডুকেশন সেক্টরের উপর কথা বলছেন। তখন অত প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজও ছিল, কিন্তু তার মধ্যেও তিনি কথা বলেছেন, প্রাইভেটাইজেশনের দিকে তিনি বার্তা রেখেছেন। আর আজকের যুগটাই প্রাইভেটাইজের যুগ, সুতরাং এটা খুব ভাইটাল। কি পড়বেন, কেন পড়বেন, বিষয়টিকে আজকে আবার উত্থাপন করলাম ভৃগুদার কাছে। ভৃগুদা নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। প্রথমত এইভাবে বলবো, প্রত্যেক দিনই তো একই কথাই বলবার চেষ্টা করি, কিন্তু কতটা কোন মানুষের কনসাসনেস বেড়েছে তারা নিজেরাই জানে, বলতে পারবো না। তবে আমাদের সন্তান, আমরা যেটা ভাবি, আমার সন্তান পৃথিবীর সবথেকে মেধাবীকৃত সন্তান, আমার সন্তানকে পৃথিবীর সবাই খারাপ করে দিতে চাইছে, সব সন্তানের থেকে আমার সন্তান সব থেকে সুন্দরী, তাহলে তার একটা খুব বড় লোক ঘরে বিয়ে হবে। আমার সন্তান সুন্দরী, আমার সন্তান হায়ার স্টাডি করা, তার মানে আমার সন্তানের একটা পুত্র সন্তান হবে। এই যে কমন একটা সাইকোলজি, এই জায়গা থেকে আমার বার করার অধিকার নেই, আমার বলবার অধিকার নেই। তা প্রথম আমাদের মা বাবাদের ধ্যান ধারণাটাকে বেরিয়ে আসতে, যে আমার সন্তান, শাস্ত্রে বলা ছিল মা নাকি মুখের দিকে তাকালেই কথা বুঝতে পারে সন্তানের। তাহলে মা সন্তানকে পড়াচ্ছে, মা সন্তানের পড়াটা খেয়াল রাখছে, বুঝতে পারছেন আমার ছেলে অঙ্কে 40 পাচ্ছে, কি ফিজিক্সে 45 পাচ্ছে, কি কেমিস্ট্রিতে 55 পাচ্ছে, তাহলে মা ডাক্তার স্বপ্ন দেখছে কী করে, তাহলে মা ইঞ্জিনিয়ারিং স্বপ্ন দেখছে কী করে? কী স্বপ্ন? জ্যোতিষ তো স্বপ্ন ফলানোর জায়গা নেই। জ্যোতিষ হচ্ছে আপনার ঠিকই হতে পারে, প্রত্যেকটা মানুষের জন্য ঈশ্বর কিছু না কিছু দিয়ে পাঠায়। তা ঈশ্বর কী দিয়ে পাঠায় সাধারণ মানুষ জানি না, যদি জানতাম তাহলে এত খুঁজতাম না। সেক্ষেত্রে জ্যোতিষ নামক একজন ব্যক্তি যারা রয়েছেন, যারা এই ভাগ্য গণনা করে। আর ভাগ্যটা কি? ভাগ্য মানে যেটা নিজের দ্বারা পরিচালিত নয়, সেটাই হচ্ছে ভাগ্য। তা সেটা কে অপারেট করবে? একটা জ্যোতিষ বলতে পারে যে আপনার এইটা আছে। আর একটু উদাহরণ দিয়ে বলবার চেষ্টা করি, তাহলে এই ভাগ্য সম্পর্কিত জায়গাটাকে আপনার ক্লিয়ার হয়ে যাবে সাধারণ মানুষের কাছে। এরকম আমরা বাবা মা বই খাতা দিতে পারি সন্তানকে পড়তে হবে। আর যেটা আমাদের দ্বারা পরিচালিত না, খাতাটা আপনিও দেখবেন না, সন্তানও দেখবে না, দেখবেন এক শিক্ষক, যেটা আপনার আমার দ্বারা নিয়ন্ত্রিত নয়, দ্যাট ইজ ভাগ্য। তা যেটা, কারণ আপনি খুব ভালো পরীক্ষা দিলেন, বাবা মা বই খাতা কিনে দিল, যদি ভাগ্যে খারাপ থাকে সেখান থেকে আপনি ভুল পথে পরিচালিত হবেন। যেরকম বহু ভালো স্টুডেন্টের নাম্বার খারাপ আসে, কিন্তু আপনি 0 কোনো লেখেনই, আপনাকে 100 নাম্বার দেবে, এটা তো পৃথিবীর ইতিহাসে হয়নি। আপনি অনেক ভালো খেটে অনেক শ্রম দিয়েও রেজাল্ট পাননি, এটা দেখা গেছে। তাহলে ভাগ্যটাকে পরিচালনা করা, যে আপনি যতটা খাটছেন, যতটা শ্রম দিচ্ছেন, তার আউটপুট অর্থাৎ সেই সমপর্যায়ে যেন ফলটা আপনি পান। মানুষ তো সেটাই আশা করছে। খুব ভালো করে শুয়ে চিন্তা করবেন,
যে ভিগুদা কি বললো, মানুষ যতটা খাটছে না ফল চাইছে এটা নয়, কিন্তু তো যতটা খাটছে, যতটা শ্রম দিচ্ছে, রেজাল্ট পাচ্ছে না, যেটা নিজের দ্বারা নিয়ন্ত্রিত না, সেটাকে প্রতিকার করা দরকার। তাহলে আমরা কি করতে পারি, যে আমরা নিজের দ্বারা যেটা নিয়ন্ত্রিত এডুকেশন করছি না, কী ভাবছি এবার সিলেবাসটা কীভাবে দেখা হবে, এবার কোন বোর্ডের নাম্বার বেশি দেবে। এই তো বাবা মারা এসে বসছে, রিগুদা সিবিএসসি আইসিএসসি বোর্ড ছিল খুব কড়া, এবার সিবিএসসি বোর্ডে আমার ছেলেকে দিয়ে দিলাম, এখন খুব ভালো করেছে, পারলে এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নিয়ে যান। লোকে পিছন থেকে সামনে উঠতে যে আপনি উঁচু থেকে নিচে নামছেন আস্তে আস্তে, স্টেডি বোর্ড, তার থেকে ওয়েস্ট বেঙ্গল। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে ওইভাবে বলছি, কিন্তু আমাকে তো জায়গাটাকে গুরুত্ব দিতে হবে। আপনি একটা আইসিএসসি বোর্ডের সঙ্গে যদি সিবিএসসি বোর্ডের সঙ্গে যদি আইসিএসসির তুলনা করেন, একটা সিবিএসসি বোর্ডের সঙ্গে যদি আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তুলনা করেন, এক তো হবে না। যারা পড়িয়েছেন তারা জানেন, কিন্তু যে যেখানে আছে তাকে সেখানটা রাখবার চেষ্টা করুন। কত পিছিয়ে আসবেন, যে কারণে সন্তানের ডিমোশন হচ্ছে সেই গ্রহটার প্রতি গুরুত্ব দিন, যে আমার সন্তান পড়ছে না, কিভাবে কোন সরকার কোন রাজ্যে কিভাবে খাতা দেখবে, এটার দায়বদ্ধতা আপনার নয়, আমার নেই, কিন্তু আমরা উল্টো করে করছি। এতে গিয়ে আমার পড়াশোনা আমরা হচ্ছে না। আমার সন্তানকে বলি তোকে ভালো রেজাল্ট করতে হবে, এই ভালো রেজাল্ট বলছি, বলার পেছনে সে করছে কিনা না, সেই পেশেন্সটা তার নেই। এইগুলোকে প্রতিকার করে রিলিফ দেওয়া যায়, কিন্তু ভাগ্যে আছে কিভাবে খাতা দেখবে সেটা তো আপনার দ্বারা পরিচালিত না। আর আমরা ম্যাক্সিমাম মানুষ আমরা জানি না কোনটা আমার দ্বারাই হবে আর কোনটা না ভাবলেও এমনি ঘটবে। আপনি আমি ভারতবর্ষের অন্যান্য ঘটনা নিয়ে আমরা খুব চিন্তিত। আমি তো সাম্প্রতিককালে অনেকগুলো জায়গায় আমি যাতায়াতের পথে অনেককে ইয়ে করি, দেখলাম কলেজের কয়েকটা বন্ধুবান্ধব ফ্লাইটে যাচ্ছিল। আর ব্যাঙ্গালোরটা এমন হয়ে গেছে, ব্যাঙ্গালোর কলকাতায় প্রচুর ছেলেমেয়ে আসা যাওয়া করে পড়াশোনা করে। দেখলাম আমি বসে আছি, আমার পাশে দুটো ছেলে ছিল, ওরা ওইদিকে 5জন ছিল। দেখছি সাম্প্রতিককালে ভারতবর্ষের বিভিন্ন ঘটনা নিয়ে তারা আলোচনা করছে, অথচ বুঝতে পারছি পট করে স্টুডেন্ট একটা এডুকেশন নিয়ে কোনো রকম আলোচনা করছে না। হয়তো তাদের পরীক্ষা বা তারা কেউ পরীক্ষা দিচ্ছে বা কেউ হয়তো পরীক্ষা দেবে, কারণ চাকরি করার বয়স না, চাকরি করে না ওরা, বা উচ্চ মাধ্যমিক পাস করে হয়তো ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার পড়ছে, যা বয়স দেখে মনে হলো সব। তা রাজ্য রাজনীতি, দেশ কী হলো, পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের কী হবে, একটা এডুকেশনের সন্তানের তার ভেবে কী লাভ হবে, আপনি খুব ভালো করে বোঝেন। আপনি চিন্তিত, তাহলে আমার সময়টা নষ্ট হচ্ছে না। আমার মাধ্যমিক চলে গেল, আর আসবে না, উচ্চ মাধ্যমিক চলে যাচ্ছে, আর আসবে না, এরপর জয়েন্ট এন্ট্রান্স আর 2019-এর এই জয়েন্ট এন্ট্রান্স বেরিয়ে গেলে আর নেক্সট টাইম আর জয়েন্ট এন্ট্রান্স আসবে না, আসবে যখন অন্য ইয়ারে আসবে, 2019-এ আর আসবে না। এই যে আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে আমার মাথায় রাখতে হবে রাজ্য রাজনীতির লোকটা রয়েছে, তারা দেখভাল করে দেশের কীভাবে পাকিস্তানের সাথে কীভাবে সম্পর্ক তৈরি করবে। তো স্টুডেন্ট আপনি আমি ভেবে করবো ওটা কি, ঠিক ওই খাতা দেখার মতন করে বললাম। এবার কোন বোর্ড ভালো খাতা দেখবে, কোন বোর্ড কী করবে, আপনি কি করবেন, অর্থাৎ আপনি দেখে নিন আপনি কোন সময় জয়েন্ট এন্ট্রান্স দেবেন, আপনি দেখে নিন মেডিকেলে চান্স পাবেন কি না, আপনি দেখে নিন ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবেন কি না, আপনি দেখে নিন ইঞ্জিনিয়ারিং 2 লাখ র্যাঙ্ক হবে না 1 লাখ র্যাঙ্ক হবে না 10,000 র্যাঙ্ক হবে না 1,000 র্যাঙ্ক হবে। 1,000 র্যাঙ্কের মধ্যে হলে একটা বড়ো কলেজ পাবেন ভালো, 10,000 র্যাঙ্ক হলে তার থেকে একটু কমা। আর তো প্রচুর কলেজ আছে, যা খুশি পড়ুন, কোনো অসুবিধা নেই। আপনি 2 লাখ র্যাঙ্ক করলেও ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন, সেই তার থেকে পড়াশোনা ছেড়ে দেওয়া একটা বুদ্ধিমানের কাজ। উচ্চ মাধ্যমিক অবধি দি এন্ড, মানে শেষ করে দিন। এইবার আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে চিন্তা ভাবনা করুন, প্রচুর দিক রয়েছে এখন। তাহলে আমার কি হবে, শুধু পড়াশোনাতে সবার সব কিছু হয় না, তো নাই হতে পারে, কিন্তু আমরা এমন করে বাচ্চাকে করছি যে আমার বাচ্চাকে ডাক্তার বানাতেই হবে। তাহলে এই যে ভাবনা, এই ভাবনাগুলো তো আমার ত্যাগ করানোর আপনার ক্ষমতা নেই, কিন্তু বক্তব্য হচ্ছে এই ভাবনাগুলো যখন স্বপ্নগুলো আমরা দেখছি, বাচ্চা দেখতে শুরু করছে। কেন দেখতে শুরু করছে? কেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন একরকম হবে, মেডিকেলের প্রিপারেশন একরকম। কেন শুধু ভাবনার সাথে কিন্তু ভাবনার সম্পর্ক না, ভাবনার সাথে কিন্তু বাস্তবতার সম্পর্ক। আপনি ভেবেছেন ডাক্তার হবে, প্রথম সাবজেক্ট কাটলেন, কী কাটলেন? ম্যাথ কাটলেন। কী নিলেন? বায়োটেকনোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ওটা উড়িয়ে দিলেন। এদিকে বড় জোর আপনি কম্পিউটার নিয়ে বায়োলজি নিয়ে এলেন, ওইদিকে 4th সাবজেক্ট এডুকেশন, জিওগ্রাফি, যা খুশি এটা নিলেন। কেন? আপনি ভাবছেন যে আমার সন্তানকে মেডিকেলে বসাবো, তাহলে আগে অঙ্কটা কেটে দিই, সে অঙ্ক ভালো থাকুক খারাপ থাকুক,
কেন আপনার স্বপ্নর সাথে বাস্তবে কতটা দেখুন। তা ম্যাথটা রাখতে কী অসুবিধা ছিল? অপশান সবসময় ছেড়ে যেতে হয় যদি স্টুডেন্ট ভালো হয়, কোনো কারণে হলো না, তাহলে তো ইঞ্জিনিয়ারিং শিফট করতে পারতো ম্যাথ থাকলে। কিন্তু মাথায় রাখতে হবে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং আলাদা হয়, জয়েন্টের মেডিকেলের প্ল্যানিংটা আলাদা হয়। এই দুটো সব আলাদা আলাদা বিষয়। এই জায়গাগুলো যদি আমরা কনসিয়াস না থাকি, এই জায়গাগুলো যদি আমরা খেয়াল না করি, তাহলে আগামীতে আমাদের ভবিষ্যৎ কিন্তু খারাপ হবে। সেই কারণে বোঝাবার চেষ্টা করি যে কি করবেন। তা যদি মনে করি এর ছকটা মেডিকেল ওরিয়েন্টেড, সেটা কে বলে? জ্যোতিষ বলবে। ভাবনার সঙ্গে বাস্তবের সাবজেক্টগুলো যেহেতু রিলেটেড, আপনি আগেই কেটে নিলেন, দেখা গেল মেডিকেলে পেলোই না, তাহলে কী করবে ছেলেটা? আবার ইদানি কয়েকজনকে বলতে শুনলাম, আঙ্কেল ম্যাথটাতে খুব একটা ভ্যালু নেই, সায়েন্স পড়লেই আমি বড় জায়গায় চলে যাবো। তার বাবাও বললেন ম্যাথ নিয়ে পড়তে হবে সায়েন্স, তার কি মানে আছে? তাহলে মানে বোঝাতে গেলে আপনাকে নিয়ে সারাদিন আমার বসে থাকতে হবে। আপনি যখন বোঝেন না, আর বাড়তে একটু বুঝে উঠলে আপনি আপনার সন্তানের কী হবে সেটা বোঝালাম। উনি সেই সময়, ধরুন আমার সময়, তখন তো এত এডুকেশন সেক্টর ওপেন ছিল না, কিন্তু এখন অনেকের ধ্যান ধারণা নেই, নাই থাকতে পারে। তার যার কাছে এসেছে সেই যখন আইডিয়া দিচ্ছে আপনাকে, এই এডুকেশনের ফেস ভ্যালু এই, কেন আপনার ভাগ্যে এইটা আর আছে। আমি শুধু এডুকেশন অ্যাডভাইজার নই, কোনো কলেজ চালাই না, কিন্তু একটা ভাগ্য গড়ার ক্ষেত্রে একটা এটা প্রয়োজন হচ্ছে। আমি বলে দিলাম ডাক্তার হবে, আমি বলে দিই ইঞ্জিনিয়ার হবে, সেটা ম্যাথই নেই, তার কী করে হবে? যেরকম অন্য জ্যোতিষী বলছে, তার দায়ও নেই, দায়বদ্ধতা নেই, কারণ আপনিও নিজেও জানেন না যে ম্যাথ ছাড়া ইঞ্জিনিয়ারিং হয় না, বায়োলজি ছাড়া মেডিকেল হয় না। তো স্বপ্নের সাথে সাথে বাস্তবে রূপায়িত করতে হবে তো, এবং আমার হবে কি না। আর এই বায়োলজি, কম্পিউটার, এগুলো জানবেন, এগুলো ফোর্থ সাবজেক্ট, এগুলোতে সার্বিক ক্ষেত্রেই নাম্বার বেশি ওঠে। এই অনেকে বায়োলজিতে বিরাট পায় বলে ভাবছে ডাক্তার হবে। শুধু বায়োলজির সঙ্গে ডাক্তারের কোনো সম্পর্ক নেই। আপনাকে ফিস পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, ফিস কেমিস্ট্রি 40, 45, আর বায়োলজিতে 100, তাদের কি ডাক্তার হবেন নাকি? নাকি কেউ নেবে আপনাকে? আমাকে বেসিক জায়গাটাকে খেয়াল রাখতে হবে, ওভারঅল কী রয়েছে। ফোর্থ সাবজেক্টের মতো। আবার অনেককে বলতে শুনেছি আজকাল এসে, না জানলে যা হয়, কি বলবো আর, কত মানুষের সঙ্গে কত কথা বলবো। প্রকৃতা আমরা ফোর্থ সাবজেক্ট ওটাই নিয়েছি যেটা সব থেকে কম নাম্বার পেয়েছে। এলাম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, পিওর সায়েন্সের মধ্যে ফোর্থ সাবজেক্টের ধরা হয় বায়োলজি, কম্পিউটার। আর আপনি যে ফোর্থ সাবজেক্ট বলছেন, এই মেন সাবজেক্ট ফোর্থ সাবজেক্টে আমরা এডুকেশন করতে আরম্ভ করলাম, করে পরবর্তীকালে যেটা সব থেকে কম নাম্বার পেয়ে যাব সেই সাবজেক্টে, ফিজিক্সে কম পেয়েছি, ফিজিক্স তখন আমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। কম্পিউটার আমি সব থেকে কম পেয়েছি, বা কেমিস্ট্রিতে কম পেয়েছি, কেমিস্ট্রি আমার ফোর্থ সাবজেক্ট, ম্যাথ কম পেয়েছি, ম্যাথটা আমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। সেইটা আলাদা। এই জায়গাগুলো না বুঝলে খুব সমস্যা। এই সত্যি করে আমার বোঝানো তো কাজ নয়। আপনি, আমার কোনো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমি দুটো ইঞ্জিনিয়ারিং ছেলেকে, আমার মেডিকেল দুটো ছেলেকে ভর্তি করলে আমার কলেজ চলবে, সেই ভাবনাটা আমার নেই, কারণ আমার থাকার কথা না তো। আমি জ্যোতিষ, কী করে আপনার ভালো হতে পারে? তাই আপনি আপনার মতো স্বপ্ন দেখুন, জ্যোতিষিকার ছেলে ছেড়ে দিন যে ভৃগুদা আমার সন্তানের যে রাশিলগ্ন অনুসারে ওকে কীভাবে গাইড করা উচিত, আর কেন এই আফটার সাকসেসটা আসবে না। রোজই তো বলছি, কোথায় রাহু খারাপ থাকলে কী হয়, কেতু খারাপ থাকলে কী হয়, কোথায় কী, মানুষ এত কিছু শুনতে চাইছে না। বলে দেন, দিয়ে দেন, হয়ে যাবে। আচ্ছা, আমি বলছি না, একটা জ্যোতিষ বলছে, তারা বলছে আপনার বিপদ ঘটার পর আমার কাছে আসুন, আমার কথা বিশ্বাস করতে হবে না, বিপদ ঘটুন, আসুন। আপনি মেডিকেলের চান্স পাবেন না, তারপরে আসুন। ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাবেন না, আসুন। আমি আপনাদেরই বলি, আচ্ছা ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পেলেন না, ওই বা মেডিকেলের চান্স পেলেন না, ওই ইয়ারটা আর ফেরত দিতে পারবে? তর্কের কাছে ধরে নেয় এমন কিছু ম্যাজিক আছে তার কাছে, সামনে বছর মেডিকেল ডাক্তার বানিয়ে দেবে। ওয়েল অ্যান্ড গুড, খুব সুন্দর, অসুবিধা নেই। আপনার ছেলে ইয়ারটা লস দিতে পারবে, ফেরত দিতে পারবে? চাকরির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং পড়ল বা MBA করেছে, ইয়ারটা লস ফেরত দিতে পারবে? টাকা হারিয়ে গেলেও টাকা আসবে, ব্যাংক লোন দিতে পারে, আপনি লটারি টিকিট পেতে পারেন, যে কোনো সোর্স থেকে টাকা আসতে পারে, কিন্তু ইয়ার লস হলে ইয়ার আর জীবনে ফেরত আসবে না। তাতে মানুষ মানুষের কাছে যাবে যার সঙ্গে যার টিউনিং হবে। সবসময় ধর্মের প্রতি শাস্ত্রে বলা ছিল টিম করেই জ্বলে। তো ভৃগুদা 36 বছর ধরে টিম করে জ্বলছে, আর যে বছর পৃথিবীতে বেঁচে থাকবো, কারণ ম্যাক্সিমাম জীবনটা তো চলে গেল, আর যে বছর বেঁচে থাকবো ভৃগুদার টিম বাতির মতন জ্বলবে। হট করে জ্বলে উঠলো, হট করে নিভে গেল, আজকে যারা জ্বলে উঠেছে তারা কালকে নিভে যাবে। কিন্তু লজিক ঠিকঠাক বলতে হবে তো।
আপনার স্টার ওরিয়েন্টেড ব্যবসা করতে হবে না, আপনি যে কোনো ব্যবসা করুন, ব্যবসা ডুবে গেলে আপনি আমার কাছে, আরে ডুবে যদি মানুষ যায় তাকে আপনি তখন বার করবেন কী করে? আজকে কোনো একটা শোরুম বানিয়ে টাকাটা ডুবে গেছে, সে জানতো না ইনফ্রাস্ট্রাকচার ওরিয়েন্টেড ব্যবসা করা উচিত না, আয়রন স্টিল জাতীয় করা উচিত না, কি পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের ব্যবসা করা উচিত না, কেন বলা হয় খারাপ গুড়ের ব্যবসা করা উচিত না, নিশ্চয়ই তো কারণ আছে। কিন্তু কেউ বলছে আপনি ডুবে গেলে আসেন, ডুবে গেলে আপনার টোটাল নষ্টই তো হয়ে গেলে, আপনার লাইফ তৈরি করবেন কী করে? মাধ্যমিকে ফেল করার পর আসুন, দেখুন পাস করাতে পারি কিনা। তাহলে অ্যাম্বিশন থাকবে তো প্রথমেই যাতে পাস করি, ফেল করার পরে তো অনেক পরের প্রশ্ন। বিচ্ছেদ হলে আমার কাছে আসুন, আরে বিচ্ছেদ হলে আসবে কেন? বিচ্ছেদ যাতে নয় তার জন্য জটক বিচার করা। প্রত্যেকটা মা বোন যাদের বিয়ে করতে যাচ্ছে তারা কি বিয়ের পিড়িতে বসছে যে এই স্বামীকে ছেড়ে দিয়ে আরেকটা স্বামীকে পরবর্তীকালে অ্যাকসেপ্ট করবো বলে? তো সবসময় পজিটিভ কথাবার্তাই বলা উচিত, নেগেটিভ জিনিস গ্রহণযোগ্যতা পায় না। একটা মানুষ ইয়ার লস হতে পারে, সে গ্রহণযোগ্যতা পাবে, মানুষ আসবে, তখন তাকে গাইড করবো যে বিগত জানতাম না কোনো কারণে ইয়ার লস হয়েছে, বিগত কোনো কারণে আমার মেয়ে যে কোনো কারণে হোক কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে, এবারে যাতে ফার্দার না হয় এটা গাইড করুন। কিন্তু আমার অ্যাম্বিশন থাকবে না আপনি প্রথমবারই মাধ্যমিক ফেল করুন, আপনি প্রথমবারই বিয়েতে বিচ্ছেদ হোক, এটা তো কোনো কারোর কাম্য নয়, যেটা বাবা মাও ভাবে না। কোনো কারণে হলে পরে খুঁজি, অনেক সময় হয়তো বৈধব্য যোগ আছে হয়ে গেছে, তাহলে কি তার লাইফ নষ্ট না? অবভিয়াসলি তার একটা সামাজিক মর্যাদা আছে, সেই লাইফ লিড করার অধিকার আছে। বুঝলি, এবার হলে যেন আর এরকম কোনো ঘটনা না ঘটে, এরকমভাবে কানেকশানটা দেখে নিন, মাঙ্গলিক কোথায় আছে, কীভাবে আছে। কিন্তু হওয়ার আগে থেকে ভেবে নেবো কেন? তাহলে জটক বিচার তৈরি হয়েছে কেন? জ্যোতিষ কেন এডুকেশনের জন্য বলে? জ্যোতিষ কেন কালসর্পযোগের জন্য বলে? কেন মাঙ্গলিকের জন্য বলে? কেন কিমুদ্রুম যোগের জন্য বলে? কোথায় কালসর্পযোগ হয়, কোথায় কিমুদ্রুম যোগ হয়, কোথায় মাঙ্গলিক হয়, অনেক মানুষের মুখস্থ। কিন্তু এটা বাস্তবে যতক্ষণ না ঘটছে মানুষ শিক্ষাদান করে না, যখন ঘটে যায় সেটারও মূল্যায়ন হয় না। এর আগেও বহুবার বলেছি, সাম্প্রতিককালে কয়েকটা ক্লায়েন্টকে দেখলেনই যে আমাদের ভারতীয় সংস্কৃতিতে আপনাকে যদি বলি আপনি 5 নম্বর বিয়ের পর আমার কাছে আসবেন, খুশি হবে, সুখী হবেন আপনি দেখুন তখন আমার সম্পর্কে সমালোচনা আরম্ভ করে দেবেন, ভিগুদা কী বৃত্তান্ত, ভারতীয় সংস্কৃতি একটা বিয়ে কি মানুষ ঠিকঠাক মতো ভাবে, আবার দ্বিতীয় বিয়ে? আমি তো এর আগেও বললাম, শিয়ালদা দেখলাম তো 3 নম্বর বিয়ে বিচ্ছেদ হয়েছে, এসে তো প্রথম কিছু বলে না, তবে বললাম বিবাহ বিচ্ছেদের চল, বলে হ্যাঁ ভিগুদা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, কোনো ব্যাপার নেই, এই 3 নম্বর বিচ্ছেদ হলো। তাহলে ঠিক আছে, এই তো মাঙ্গলিক, এই কারণে বেসিক জায়গাটা বলে ভিগুদা এরকম করতে করতে কোথাও কি ঠেকে না, অনেক সময় তো 5 নম্বর বিয়েতেও গিয়ে অনেকে সুখী হয়। তার বাবা বলছে তার মেয়েকে নিয়েছে, এই কথাটা যদি আপনার মেয়েকে বিয়ে হওয়ার প্রথমেই বলি আজ 5 নম্বর স্বামীর সঙ্গে ঘর করতে পারবেন, এই কথার গ্রহণযোগ্যতা মা কোনোদিন পায়? তাই হলে এতদিন জানতেন না মাঙ্গলিক আছে, এখন কাটিয়ে নিন, ভিগুদা এই বিয়েটা ঠিক হয়ে গেছে, 4 নম্বরটা, এটা ডিভোর্স হলে আপনার কাছে আসবো। তাই প্রসুন্দা বলো, মানুষের অ্যাওয়ারনেস বাড়বে, ঘোড়ার ডিম বাড়বে মানুষের। ওই বলতে হয় বলা, এখন যেন প্যাশন, আমি এডুকেশনের কথা বলবো, আমি ক্যারিয়ারের কথা বলবো, আমি জটক বিচারের কথা বলবো। এবার মানুষ প্রবলেমে পড়লে তো তারপরে আসবেই, কিন্তু যাতে প্রবলেমে না পড়ে, প্রবলেমে না পড়ার সম্ভাবনাটাই বেশি থাকে, তার জন্য মানুষ আসছে সীমিত লোক, ওই মানে ধর্মের বাতি, সেই লোকই ফার্স্ট, সব লোক তো ফার্স্ট হয় না পৃথিবীতে। ওই ফার্স্ট সেকেন্ড থার্ডদের এক ধরনের মাস্টাররা পড়ায়, আর অ্যাভারেজ স্টুডেন্টদের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পড়ায়। তো ওই মেধাযুক্ত স্টুডেন্টদের সবাই গাইড করতে পারবে না। আপনি অর্ডিনারি স্টুডেন্টদের দেখবেন অনেকে পড়াতে পারে না, সে বাচ্চাও বুঝতে পারে না। এগুলো অনেকগুলো কারণ আছে। ঠিক সেরকম আমি ওই অল্প পার্সেন্টেজ লোক ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থের জন্য, অর্ডিনারি মানুষদের জন্য আপনি গ্রহণ অ্যাকসেপ্ট করতে পারবেন না, তার জন্য অন্য জ্যোতিষী আছে। তা আমাকে মাথায় রাখতে হবে, সেই শ্রেণীর জন্যই আমি বোঝাতে চাইছি যারা বিয়ের আগে বিয়েটা করতে চাইছে, ঘর বানানোর আগে বাস্তু বিচার করতে চাইছে, মাধ্যমিক দেওয়ার আগে মাধ্যমিকটা নিয়ে ভাবছি, মাধ্যমিক হয়ে গেলে সাবজেক্ট সিলেকশন নিয়ে ভাববো। আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক পর সাবজেক্ট সিলেকশন, আমি জেনারেল এডুকেশন প্রফেশনাল কোর্স করলে কোন রাস্তায় যাব, আইডিয়াল এডুকেশন, আইডিয়াল প্লেস, আর নেগেটিভ গ্রহ, তাহলে সেই নেগেটিভ স্থানে যাব না, নেগেটিভ গ্রহটাকে প্রতিকার করব, স্মুথলি যাতে কেরিয়ার করতে পারি। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো যে ঠিকভাবে পরিকল্পনাভাবে লাইফ লিড না করতে পারি, তাহলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ আরও খারাপ হবে আগামী দিন। প্রসুন্দা, আমি আপনার কথাগুলো শুনছিলাম এবং আমার সেই বিখ্যাত ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কলেজের প্রধানের কথাটা মনে হচ্ছিল, যে একদম এক্স্যাক্টলি এই কথাগুলো বলেছে, যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স আদারওয়াইজ গেট আউট, তাহলে ইঞ্জিনিয়ারিং পড়তে এসো। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জয় শ্রী আরাম, আর গ্যারেন্টিটা কোথায় যে বায়োলজি থাকলেই আপনি ডাক্তারি পড়তে পারবেন। এবার একটা স্ক্যাটার সাবজেক্ট আপনি যেটা বললেন, মারাত্মক ব্যাপার, যে ফিজিক্সটা কম নাম্বার পেয়েছে বা ফেল করেছে, বায়োলজিটাকে এনে দিল, কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স, কোনো কম্বিনেশনই নেই, কোনো কলেজ নেবে না।
তাকে তো কলেজে ভর্তি হতে হবে, তখন তাকে চিন্তা করতে হবে সাইড কোর্স কী কী আছে, অটোমোবাইল ডিপ্লোমা পড়তে পারে, এটা করতে পারে, সেগুলোর জন্য আপনি তো আছেন অ্যাডভাইস দেওয়ার জন্য। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন যে আরও অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড ঠিক, কিন্তু সে হায়ার সেকেন্ডারিতে পাশ করার পর যে মার্কশিটটা নিয়ে আসছে সেটা দিয়ে কোনো কলেজে ভর্তি হতে পারবে না। দিস ইজ দ্য ডেঞ্জারাস থিং। এর জন্য কিন্তু আপনার কাছে আসা উচিত আমি মনে করি। আদার দেন অ্যাস্ট্রোলজি, এটাও আপনার কিন্তু গাইডলাইন, কেউ দেবে না, কার খেয়ে দিয়ে কাজ আছে। আমি এটা বলে দিই চটজলদি যে আগামী 12ই মার্চ হাওড়া শেওড়াফুলি, 13 এবং 14 তিনি কলকাতার বাইরে থাকছেন, 13 তারিখ ব্যাঙ্গালোর, 14 তারিখ গোয়া, অল সেট। এবং এখানে আর নতুন করে কি নাম নেওয়া যাবে বা না যাওয়া যাবে আপনারা ফোন করে জেনে নিতে পারেন। 15 তারিখ 15ই মার্চ বর্ধমান আসানসোল দুর্গাপুর, 19শে মার্চ রানাঘাট বারাসাত, 26শে মার্চ খড়গপুর মেদিনীপুর, 2রা এপ্রিল নবদ্বীপ কৃষ্ণনগর, 4ঠা এপ্রিল শিলিগুড়ি, তো শিলিগুড়িতে আছেন। প্রত্যেক রবিবার খড়দায় তার নিজস্ব চেম্বার, খড়দা বিটি রোডের উপর মডার্ন বাস স্টপ। কথা বলে নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে করতে হবে। প্রত্যেক সোমবার সকালে শিয়ালদার কাছে সূর্য সেন স্ট্রিট এবং আমার স্ট্রিটের ক্রসিং, সেখানে আপনাকে আসতে হবে। এবং বিকেলে তিনি থাকছেন বালিগঞ্জ, যেখানে হাজরা রোড ক্রস করছে সেখানে। এরপরে 3টে দিন রয়েছে, বুধ শুক্র এবং শনি, প্রতি সপ্তাহে বুধ শুক্র শনি। একেবারে কোনো ইম্পর্টেন্ট কাজে যদি বাইরে যান আলাদা কথা, কারণ তার অনেকগুলো জায়গাতে তার কিন্তু এই এডুকেশন সেক্টর মানে অ্যাস্ট্রো এডুকেশন সেক্টরে তাকে কিন্তু বক্তব্য রাখতে যেতে বলা হয়, সেটা একটু জেনে নেবেন ভাই। কারণ এই চেম্বারটা কিন্তু তার নিজের অ্যাস্ট্রো প্লাজা, টালিগঞ্জের অ্যাস্ট্রো প্লাজা তার নিজের চেম্বার। প্রত্যেক বুধবার 4টে থেকে 7টা, শুক্রবার 12টা থেকে 3টে, শনিবার 12টা থেকে 7টা। আবারও বলছি, প্রত্যেক বুধবার 4টে থেকে 7টা, শুক্রবার 12টা থেকে 3টে, শনিবার 12টা থেকে 7টা। টালিগঞ্জ অ্যাস্ট্রো প্লাজা, এইখানে কিন্তু তার নিজস্ব চেম্বার, মোস্ট মডার্ন চেম্বার, মালঞ্চ বলে যে সিনেমা হলটি ছিল টালিগঞ্জে তার কাছে। ফোন নাম্বার যাচ্ছে, তাও আমি ফোন নাম্বার বলে দিচ্ছি, 8335088268, 9903204849। আর প্রত্যেক শুক্রবার 4টে থেকে 7টা বেহালা। এই হচ্ছে গিয়ে তার টোটাল রুটিন। এবং আপনারা তো জানেন যে সিটিভিএন চ্যানেলে তিনি প্রত্যেক মঙ্গল এবং বৃহস্পতি বিকেল 3টের সময় আসেন। এছাড়া উত্তর বাংলা চ্যানেলে প্রত্যেক শুক্র শনি রাত 9টা এবং রবিবার দিন দুপুর 1টা। একেবারেই শেষ প্রান্তে গিয়ে ছোট্ট ছোট্ট কতগুলো প্রশ্ন, যে বিরুদা যারা মাধ্যমিক দিয়েছে এবছর, আর তো কিছু করার নেই, ভালো হবে কি মন্দ হবে সেটা বড় জোর আপনি ফোরকাস্ট করতে পারেন, মিডিয়ার কার হবে বা সেটা দিয়ে তার ভাগ্য পরিবর্তিত হবে না, কারণ পরীক্ষা দিয়ে দিয়েছে। হায়ার সেকেন্ডারি অলমোস্ট শেষ, সিবিএসসি আইসিএসসি এখন সামনে ভোট ছাড়া আর কোনো পরীক্ষা নেই, তাও রাজনীতিবিদদের পরীক্ষা। কিন্তু ভাইটাল পরীক্ষাগুলো আছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, বা এমন বহু কলেজ রয়েছে যেখানে ল পড়তে গেলে বা বিভিন্ন কোর্স করতে গেলে বা ডিপ্লোমা পড়তে গেলে তারাও কিন্তু একটা অ্যাডমিশন টেস্ট নেয়। এই সময়টা কি আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে আসা যেতে পারে? আসা তো উচিত। মানুষের কনসিকুয়েন্সে আসবে সে মানুষই ডিসাইড করবে। কিন্তু আমি তো বলবো একটা মানে কানেকশান, যে এখন সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গা। আমরা যখন পথভ্রষ্ট হই, আমরা ট্রাফিক ম্যানকে জিজ্ঞেস করি কেন এই রাস্তাটা কোথায় গেছে। এবার যদি আমি নিজে নিজে যাই 10 বার ঘুরে ঘুরে আবার আমি ওই জায়গায় সেই ঘুরে ফিরে দেখালে সিটিভিএন চ্যানেলে এসে পৌঁছে গেলাম। তা বক্তব্য হচ্ছে তাহলে আমি লক্ষ্যে পৌঁছতে পারবো। লক্ষ্যটা আমাদের স্থির করতে হবে, যেটা আমাদের নেই। এগুলো রাশি লগ্নের উপর নির্ভর করে কার লক্ষ্যটা কীরকম। ধন্যবাদ বিরুদা, আজকের মতন আমাদের শেষ করতে হচ্ছে। আপনাদেরকে জানাই আবারও যে প্রত্যেক বৃহস্পতি এবং মঙ্গল আমরা কিন্তু সিটিভিএন চ্যানেলে বিকেল 3টেয় আসে। আর এই সময়টা ভৃগুদার কাছে যাওয়াটা অত্যন্ত ভাইটাল, কারণ পরীক্ষা যাদের হয়ে গেছে, ভাই কি পড়বে একবারে ঠিক করো, তোমার কাছে কিন্তু একটা বছর নষ্ট মানে চাকরির বাজারে কিন্তু তোমার একটা লাল কালি পড়ে যাওয়া। শেষ করছি, নমস্কার। নমস্কার।